আমরা আজকে হিস্ট্রি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রথম সামেটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম এবং দ্বিতীয় দুটো চ্যাপ্টার ইতিহাসের হবে, যেখান থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে নেব। 1 নম্বরে দেখো, টেনিস কোর্টের শপথ। এটি কি? 1789 সালের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা, আমরা জানি যে 3টে সম্প্রদায় ছিল ফরাসি বিপ্লবের নাগরিক সমাজে, সেই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সভাগৃহের সামনে উপস্থিত হয়ে দেখলেন যে সেই সভাঘরটি বন্ধ রয়েছে। ফলে ওই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রচণ্ডভাবে রেগে যায় বা ক্ষুব্ধ হয়। তখন তারা জিয়াতার নামে এক ব্যক্তির নেতৃত্বে ওই প্রতিনিধি সভাঘরটার কাছাকাছি একটা টেনিস খেলার মাঠে সমবেত হয়ে প্রতিজ্ঞা করে যে যতক্ষণ না তারা ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান রচনা করছে, ততক্ষণ তারা তাদের মধ্যে একতা বজায় রাখবে। এই ঘটনাই টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। পরের কোশ্চেন দেখব যে বাস্তিল দুর্গের পতন। ফরাসি বিপ্লবের সময় যে বুর্জোয়া শ্রেণী ছিল, তারা তাদের দাবি মেনে নিয়ে জাতীয় সভা গঠনের কাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু হলে কি হবে, রাজা এবং অভিজাত সম্প্রদায় তাদের অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছিল না। রাজতন্ত্রের পক্ষ থেকে বিভিন্ন সৈন্য সমাবেশ চালু করা হচ্ছিল। এর ফলে বুর্জোয়ারা ক্রমশ চাপের মুখে পড়ছিল, আর তাতে তাদের আন্দোলনের মনোভাবও বাড়ছিল। এই অবস্থায় 11 জুলাই 1789 সালের ষোড়শ লুই, যে সংস্কারপন্থী একজন অর্থমন্ত্রী, নেকারকে পদচ্যুত করান এবং দেশ ছাড়ার নির্দেশ দেন। যদিও তিনি এই কাজটা করেছিলেন ওই অভিজাত শ্রেণীদের চাপে পড়ে, ফলে দেশে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জনগণের মধ্যে একটা বিপ্লব দেখা দেয়, যার পরিণতি হয়েছিল এই বাস্তিল দুর্গের পতন। শুধুমাত্র যে দুর্গটার পতন ঘটিয়েছিল তা নয়, আসল হলো যে খাদ্য উৎপাদন কমে যাওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, ক্রমবর্ধমান বেকারত্ব, সরকারের বৈষম্যমূলক কর নীতি প্রভৃতি বিষয়গুলো মানুষের মনে ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করেছিল। আর নিম্নবর্গের মানুষের মনে যখন ক্ষোভ বা অসন্তোষ তৈরি হয়, তখনই কিন্তু বিদ্রোহটা বড় আকার ধারণ করতে থাকে। এর ফলে প্যারিস সমেত ফ্রান্সের অবস্থা একটু অবিচলিত হয়ে ওঠে। 12 জুলাই এক গণ বিস্ফোরণের ইঙ্গিত পাওয়া যায়। 14 জুলাই এক হিংস্রই জনতা ওই দুর্গ বা ওই কারাগারটাকে আক্রমণ করে। এই দুর্গটা ছিল স্বৈরাচারী রাজতন্ত্র এবং অত্যাচারী সামন্ততন্ত্রের প্রতীক। তারা এই সময় গুজব রটিয়েছিল যে 30,000 রাজতন্ত্র সৈন্য নাগরিক ওই বাস্তিলে জমায়েত হতে চলেছে। আসলে কিন্তু ওই দুর্গটা মোটেই তখন সুরক্ষিত ছিল না। কোনো রকম পরিকল্পনা ছাড়াই ওই দুর্গ দখল করা হয় এবং জনতা ওই দুর্গে সমবেতভাবে প্রবেশ করে এবং অতি সহজেই দুর্গটা দখল করে নেয়। ফলে খুব সহজেই বাস্তিল দুর্গের পতন ঘটে। বাস্তিল দুর্গের পতন, টেনিস কোর্টের শপথ, এইগুলোর পরে আমরা আর একটা প্রশ্ন দেখব যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারি কমিউন। প্যারি কমিউন কি? বাস্তিল দুর্গের পতনের পরে ফ্রান্সে একটা পৌর প্রশাসন গড়ে ওঠে, যেটা প্যারি কমিউন নামে পরিচিত। প্যারিস শহরের 48টা বিভাগের
144 জন প্রতিনিধি নিয়ে এই কমিউনটা গঠিত হয়। তার প্রথম মেয়র ছিলেন জ্যাঁ সিলভা বেইলি। জ্যাঁ সিলভা বেইলি, বানানটা তোমরা ঠিক করে লিখবে। আর এই কমিউন উগ্র জ্যাকোবিন নেতৃবৃন্দের নিয়ন্ত্রণে চলে যায়। এই সময় পৌর প্রশাসনের পাশাপাশি বিপ্লব বিরোধীদের দমন করা একটা প্রধান কাজ হয়ে ওঠে এই কমিউনের। অনেক সময় সরকারের নির্দেশ মানতেও এই কমিউন অস্বীকার করে এবং 1795 সালে ডিরেক্টরি শাসন চালু হলে প্যারি কমিউন আস্তে আস্তে অবসানের দিকে চলে যায়। তোমরা এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে, যেটা 2 নম্বর বা 4 নম্বরে অবশ্যই পেতে পারো। ঠিক আছে।